জানিয়ে দেব এখনকার বাছাই করা খবর। প্রথমেই হেডলাইন। বুদ্ধদেবের কাছে ক্ষমা চান মমতা, দাবি মোহাম্মদ সেলিমের। বানান বিভ্রাট, ক্ষুব্ধ বিচারপতি, জরুরি তলব করতেই হাইকোর্টে হাজির সচিব। ভোট দিয়েও বঞ্চনার শিকার, লোকসভা ভোটের মুখে সরব হাওড়ার যৌনকর্মীরা। রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, পলাতক স্বামী, খাস কলকাতায় চাঞ্চল্য। নেই স্বস্তি, মালদায় ফের বজ্রপাতের আশঙ্কা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। আসছি বিস্তারিত খবরে। বঙ্গ রাজনীতিতে কুকথার চলন ঠিক কবে থেকে তা মনে করে বলা কঠিন, তবে তার পরিমাণ যে ক্রমশ বাড়ছে তা নিয়ে সংশয়ের কারণ নেই। সম্প্রতি সেই তালিকায় নাম তুলেছেন বিচারপতির পদ ছেড়ে রাজনীতিতে আসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বসেন তিনি। তার জেরে নির্বাচন কমিশন তাকে শোকজ পর্যন্ত করেছে। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে অতীতে ডুব দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পুরনো মন্তব্য হাতিয়ার করে সেলিম বলেন, বুদ্ধবাবু সম্পর্কে মমতা যে লাগাতার আক্রমণ করে গিয়েছেন তার জন্য আগে ক্ষমা চাওয়া উচিত। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপি প্রার্থী একটি সভায় সন্দেশখালী প্রসঙ্গে বক্তব্য পেশ করেন। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। সেই বিষয়ে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। তার ভিত্তিতে কমিশন বিজেপি প্রার্থীকে শোকজ করেছে। এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে লাগাতার কুরুচিপূর্ণ কথা বলেছেন তার বিরুদ্ধে কমিশনের ভূমিকা কি? মমতার উচিত সবার আগে বুদ্ধবাবুর কাছে ক্ষমা চাওয়া। শ্রীরামপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিত ধরকে লাগাতার কুরুচিকর কথা বলে চলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকেও কল্যাণেরও উচিত দীপশিতার কাছে ক্ষমা চাওয়া। এখানেই সেলিমের কাছে জানতে চাওয়া হয়, তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন না। এই প্রশ্নের উত্তরে সেলিমের দাবি, আমরা জনগণের আদালতে এদের বিরুদ্ধে অভিযোগ করব, কমিশনে নয়। পাশাপাশি এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য নিয়েও স্পষ্ট উত্তর দেন সেলিম। সংবাদ মাধ্যমের কাছে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিজেপি নয়, লোকসভা নির্বাচনে ভোট বাড়বে বামেদের। একাধিক আসনে তারা দ্বিতীয় স্থানে উঠে আসবে। যাদবপুর থেকে শুরু করে দমদমের মতো আসনে বামেদের ফল ভালো হবে। এই বিষয়ে সেলিমের সাফ জবাব, সিপিএম কোন স্থানে থাকবে তা নিয়ে তৃণমূলকে চিন্তা করতে হবে না। আসল কথা, গণতন্ত্রের উপর হামলার জবাব দিচ্ছে মানুষ। পঞ্চায়েত ও পৌরসভায় তৃণমূল যা করেছে তারপর মানুষ নিজেদের হক ফিরে পেতে চাইছে। তৃণমূল অর্ধ সত্য বলছে। তৃণমূলের ভোটও ফিরবে বামেদের ঝুলিতেই। মানুষ বুঝেছে যে দেশে সংবিধান ও গণতন্ত্র সংকটে ফেলা বিজেপির সাহস তৃণমূল বাড়িয়েছে। বিজেপিকে ডেকে এনেছে বাংলার মাটিতে। নামের বানানে সামান্য এদিক ওদিক থাকায় কলকাতা হাইকোর্টের দেওয়া নোটিশ গ্রহণ করেননি রাজ্যের এক সচিব। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিচারপতি রাজশেখর মান্থা শুক্রবার তড়িঘড়ি আদালতে ডেকে পাঠান ওই সচিবকে। তারপর অবশ্য ক্ষোভ প্রশমিত হয় বিচারপতি। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, বিবেকের পরিবর্তে বিবেক লেখায় হাইকোর্টের পাঠানো নোটিশ নিতে অস্বীকার করেন রাজ্যের অ্যানিমাল অ্যান্ড হাজবেন্ডারি বিভাগের সচিব বিবেক কুমার। রাজ্যের যুক্তি, বিবেক শব্দটি উচ্চারিত হয় ঠোঁট থেকে আর বিবেক শব্দটি আসে হৃদয় থেকে। তাই নামের বানানের এই ত্রুটির জন্য সচিব আদালতের এই নোটিশ দিতে অস্বীকার করে থাকতে পারেন। আদালত অবমাননার মামলায় এক সচিবের এমন যুক্তি শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন বিচারপতি রাজশেখর মান্থা। বিরক্ত হয়ে কটাক্ষ করে বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে, তারপরে দেখব কোন শব্দ হাড় থেকে বেরোয় আর কোন শব্দ ঠোঁট থেকে। বিচারপতি সাফ জানান, আদালতের একের পর এক নির্দেশ কার্যকর না করায় তলব করার পরেও একজন সচিবের এই আচরণকে ঔদ্ধত্য হিসেবেই দেখছে হাইকোর্ট। ওই সচিবের বিরুদ্ধে নির্দেশ লিখে বিধাননগর সিটি পুলিশকে নির্দেশ দেওয়া হয় আগামী সোমবার তাকে বেলা 10:30টায় এই এজলাসে হাজির করতে। সঙ্গে সঙ্গে রাজ্যের আইনজীবী মরিয়া হয়ে এই নির্দেশ যাতে না দেওয়া হয় সে ব্যাপারে জোরাজুরি করলে আদালত জানিয়ে দেয়, একটাই শর্তে এই নির্দেশ প্রত্যাহার করব, যদি তিনি আজই বেলা 2টায় এসে হাজির হন তবেই। তারপরই ওই সচিব আদালতে হাজিরা দেন। বিচারপতি নিজের নির্দেশও প্রত্যাহার করেন। তারাও সমাজেরই অংশ, ঘর পরিবার তাদেরও আছে, কিন্তু সমাজের চোখে আজও তারা নিচু তলার মানুষ। একের পর এক ভোট চলে গেলেও হাওড়ার বারবনি তারা যে তিমিরে ছিলেন আজও রয়ে গিয়েছেন সেখানেই। ভোটের কার্ডের নাম রয়েছে, তবে সুযোগ সুবিধার তালিকা বেশ ছোট। 20 মে হাওড়ায় ভোট, তার আগে কেমন আছেন সেখানকার গণিকারা ঘুরে দেখলাম আমরা। এক যৌনকর্মী অভিযোগ করে বলেন, দীর্ঘ 35 বছর এই পেশায় রয়েছি, সরকার থেকে কোনো কিছুই পাইনি। আমার মেয়ের অনেক ছোটবেলাতেই বিয়ে হয়ে গিয়েছে, ছেলে আগেই প্রয়াত, আমি একাই থাকি। বয়সের জন্য লক্ষ্মীর ভান্ডার পাইনি, বয়স্ক ভাতা এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের আবেদন করেও পাইনি।
আমাদের সংগঠন রয়েছে, তাতেও যুক্তি আছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেও সরকারের থেকে সুযোগ পাচ্ছি না। আরেক যৌনকর্মী অভিযোগ করে বলেন, আমরা ভোট দিই, তবে সরকারি বিশেষ সুযোগ সুবিধা পাই না। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী আবেদন করলেও পাইনি, শুধু রেশনের চাল আটা পাই। সরকার আমাদের জন্য সুযোগ সুবিধা দিলে ভালো হয়। অন্য এক যৌনকর্মী জানান, তিনি রেশনের চাল, স্বাস্থ্যসাথী এবং লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, এছাড়া আর কোনো সরকারি সুবিধা পাননি। নিজেদের সংগঠনের অফিস ঘর থাকলেও সেখানে 1 হাঁটু পর্যন্ত জল জমে থাকায় ব্যবহার করা যাচ্ছে না। তারা দুর্বার মহিলা সমিতির সঙ্গে যুক্ত, তবে সাধারণ যে সুযোগ সুবিধা পাওয়া দরকার তার থেকে তারা বঞ্চিত। জানা গিয়েছে, রাজ্যে প্রায় 65,000 যৌনকর্মী রয়েছেন দুর্বার সংগঠনে। পরিবার সহ ধরলেই সেই সংখ্যা অন্তত 2-2.5 লাখ ভোটার। যদিও এই ভোটাররা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছেন, সেটাই সমস্যা। 1948 সালে প্রকাশিত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের 1 নম্বর ধারায় বলা আছে, সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাদের বিবেক এবং বুদ্ধি আছে, সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত। যদিও বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। সমাজে এখনো গণিকাদের প্রতি যে ব্যবহার বৈষম্য রয়েছে তা নিয়েই লোকসভা ভোটের আগে মুখ খুললেন হাওড়ার সাকরাইলে যৌনকর্মীরা। তাদের দাবিগুলি অবশ্য বহু পুরনো, দীর্ঘদিন লড়াই করেও জয় আসেনি, শুধু এসে গিয়েছে আরও একটা ভোট। ঘরের বিছানায় রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী, ঘরের দরজা খোলা, পলাতক স্বামী। গোটা বিষয়টি বাড়ির মালিকের নজরে আসার পর তিনি তড়িঘড়ি খবর দেন স্থানীয় থানায়। শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকার পূর্ব 55 গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার আরিশ বিলাল ইটিভি ভারতকে বলেন, এই ঘটনা প্রথম নজরে আসে বাড়ির মালিকের। তিনি স্থানীয় থানায় খবর দেন। ওই মহিলার নাক থেকে রক্ত বেরোতে দেখা গিয়েছে। আমরা তদন্ত শুরু করেছি, পলাতক স্বামীর খোঁজ চালাচ্ছি। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মনীষা বাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহে আঘাতের সেইভাবে কোনো চিহ্ন না থাকলেও গলায় এবং হাড়ের কাছে একটি চিহ্ন রয়েছে। যদিও প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে মহিলার বাপের বাড়ির সদস্যেরও খবর দেওয়া হয়েছে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে পুলিশ জানতে পেরেছে, নিত্যদিন ওই মহিলাকে নাকি অত্যাচার করতেন তার স্বামী। প্রায় সময়ই ঝগড়া করতেন স্বামী স্ত্রী। এলাকায় দুজনেই রান্নার কাজ করতেন। তদন্তে নেমে আনন্দপুর থানার পুলিশ সংশ্লিষ্ট বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করেছে, পাশাপাশি পলাতক স্বামীর খোঁজও চালাচ্ছেন তদন্তকারীরা। প্রকৃতির রোষে প্রাণ গিয়েছে 11 জনের। সামান্য সময়ের মধ্যে এতগুলি মৃত্যু নাড়িয়ে দিয়েছে প্রশাসনকে। সকলেই জানতে চান, এমন ঘটনা আর ঘটবে কিনা। প্রকৃতির রোষানলে আবার পড়ার আশঙ্কায় দিন কাটছে জেলার। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, কয়েকদিন পর ফের এমন ঘটনা ঘটতেই পারে এই জেলায়। তার মূল কারণ দূষণ। কিন্তু কেন শুধুই মালদা, কেন আশপাশের জেলায় এমন বজ্রপাতের ঘটনা ঘটেনি? এর মূল কারণ হিসেবে বজ্রগর্ভ মেঘের সঙ্গে দূষণের গভীর সম্পর্কের কথা জানিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিজিৎ দাস। ইটিভি ভারতকে তিনি বলেন, এপ্রিল ও মে মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালবৈশাখী সৃষ্টির আদর্শ পরিবেশ থাকে। কালবৈশাখী বলতে আমরা ঘণ্টাখানেক ঝড় ও বৃষ্টিকেই বুঝি, তারপর ফের আবহাওয়া আগের মতো হয়ে যায়। এখন ঝড় ও বৃষ্টির পরিমাণ আগের মতো না হলেও বজ্রপাতের ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, বায়ুমণ্ডলের গড় তাপমাত্রাও বেড়ে গিয়েছে। এর জন্য দায়ী মানুষের খামখেয়ালি আচরণ। তিনি আরো বলেন, বজ্রপাতের পিছনে দূষণ অন্যতম কারণ। শহর ও তার আশপাশের এলাকায় যানবাহন থেকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস নির্গত হয়। শুধু তাই নয়, নির্মাণ কাজ থেকে বেরোনো ধূলিকণাও দূষণের কারণ। একে বলা হয় সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার্স। PM 2.5 এবং PM10 এর সঙ্গে যখন বিভিন্ন দূষিত গ্যাস মেশে, তখন বাতাসের তাপ গ্রহণ ক্ষমতা অনেক বেড়ে যায়। এই পরিস্থিতিতে কোনো কারণে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বজ্রগর্ভ অর্থাৎ কিউমিউলোনিম্বাস মেঘ তৈরি হয়। এই ঘটনাটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হামেশাই ঘটছে। অধ্যাপক অরিজিৎ আরও জানান, এই কিউমিউলোনিম্বাস মেঘ থেকে ঝড় ও বৃষ্টির পরিমাণ কম হলেও বজ্রপাত বেড়ে যায়।
যেহেতু দূষণ অনিয়ন্ত্রিত, তাই এই পরিস্থিতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই দূষণ বৃদ্ধিতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সারও সহায়তা করে। মালদা জেলায় বাতাসে দূষণের পরিমাণ বেশি। মালদার পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার সহ আরও কিছু এলাকায় এই ঘটনা ঘটছে। এতে প্রাণহানির আশঙ্কাও বাড়ছে। মালদার বাতাসে দূষণ কেন হচ্ছে তা খতিয়ে দেখা হয়েছে। আগামী 7 থেকে 5 দিনের মধ্যে এমন ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে।